আগে তোকে আমি এতবার করে বললাম যে তুই এসব করবি না, আর আজকে তুই সাহস করে সোজা আমার জন্য লাভ লেটার লিখে এসেছিস। ফকিন্নির বাচ্চা, একটাবার নিজের দিকে তাকিয়েছিস তুই? তোকে পুরো খ্যাত লাগে। তোকে কোনো মেয়ে ভালোবাসবে এটা তুই মনে করিস? আপু আপনি বিশ্বাস করেন, আমি এটা ইচ্ছে করে দেইনি। আমাকে ওই যে রকি ভাই, সেই আমাকে এটা দিয়ে বললো যে এই মেয়েটাকে দিয়ে আয়, তার জন্য আমি এটা নিয়ে এসেছি। আমি সত্যি বলছি, আমাকে দিয়ে ওরা জোর করে পাঠিয়েছে। তোদের মতো ছোট লোকদের আমার খুব ভালো করেই চেনা আছে, বুঝতে পারছিস? এখন আবার মুখে মুখে কথা বলছিস। যা এখান থেকে ফকিন্নির বাচ্চা। তারপর আমি সেখান থেকে চলে আসলাম, এসেই সোজা ক্লাসে চলে আসলাম। আর ক্লাসে এসে আমি চুপচাপ বসে আছি। আর একটু পরে সবাই চলে আসলো, আর সবাই এসে যেভাবে আমাকে অপমান করছে আমি সেগুলো মুখ বুঝেই সহ্য করলাম। আর একটু পরে স্যার চলে আসলো, আর স্যার এসে যথারীতি সময়টা পার হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে নাস্তা না করেই এক প্রকার দৌড়তে দৌড়তে ভার্সিটিতে চলে আসলাম। আর ভার্সিটিতে আসতেই সবাই আমার দিকে এমন করে তাকাচ্ছে, মনে হয় আমি ভিন্ন গ্রহ থেকে এসেছি। এটা আর নতুন কিছু না, যেদিন ভার্সিটিতে প্রথম এসেছিলাম সেদিন থেকেই। আমি তাড়াতাড়ি করে ক্লাসে যেতে লাগলাম। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। মেজাজটা খারাপ হয়ে গেল। তারপর তাকে দেখি ভার্সিটির সেই রাগী বজ্জাত মেয়েটার সাথে দেখা না হোক, এটাই আমি সবসময় চাই। এবার বুঝতে পারলাম সে নিজে থেকে আমাকে অপমান করার জন্য ধাক্কা দিয়েছে। আমি কোনো কিছু না বলেই উঠে মাথা নিচু করে চলে যেতে লাগলাম। আর তখন আমাকে পেছন থেকে ডাক দিল। বাধ্য হয়ে কাছে গেলাম। তখন আমাকে বলতে লাগলো, তোর সাহস তো কম না, তুই আমাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিস? এই ক্ষেতের বাচ্চা খ্যাত, এইদিকে আয়। তুই আমাকে চিনিস? আমি চাইলে তোকে এখন কি করতে পারি? আরে আপু, আমি তো আপনাকে দেখতে পাইনি, তাহলে আপনি আমাকে শুধু শুধু কেন এমনটা করছেন? আর দোষটা তো আমার নয়, দোষটা হলো আপনার। আপনি নিজেই তো আমাকে ধাক্কা দিয়েছেন, তাই না? তার মানে তুই কি বলতে চাইছিস আমি তোকে ধাক্কা দিয়েছি? তোর সাহস তো কম না, তুই আমার মুখের উপর কথা বলিস? আজ পর্যন্ত কলেজের কেউ আমাকে এসব কথা বলার সাহস পায়নি। দাঁড়া, তোকে দেখাচ্ছি। তারপর আমি ছেলেটাকে একটা থাপ্পড় মারলাম। দেখুন, আপনি আমাকে শুধু শুধু থাপ্পড় মারলেন। আমি কোনো রকম অন্যায় করিনি, তবু আপনি আমাকে থাপ্পড় মারলেন। এটার জন্য আপনাকে একদিন ঠিকই জবাব দিতে হবে। কাউকে শুধু শুধু আঘাত করা এটা অনেক বড় অন্যায় এবং অনেক বড় পাপ। তোর কথা হলো তুই ওকে জ্ঞান দিচ্ছিস, আর আমাকে ধাক্কা দিয়ে তুই আবার বড় বড় কথা বলছিস? আজ পর্যন্ত কেউ আমার মুখের ওপর কথা বলে নাই, তুই প্রথম আমার মুখের ওপর কোনো কথা বলবি। যা এখান থেকে, না হলে কিন্তু তোকে এখানে মেরে পুঁতে রেখে দেব। আজকে মনটা ভালো নেই, তাই তোকে ছেড়ে দিলাম, না হলে আজকে দেখিয়ে দিতাম। তারপর আমি সেখান থেকে চুপচাপ চলে আসলাম। আর মেয়েটা হলো এই কলেজের সভাপতি এর একমাত্র মেয়ে, আদরের দুলারি। তাই এরকম করবেই। আর আপনারা হয়তো কোনো কিছু বুঝতে পারছেন না, আসলে আমি ভুল করে মেয়েটার সঙ্গে ধাক্কা খাই। আর তারপর কি হলো সেটা তো আপনারা দেখতেই পেলেন। তারপর আমি সোজা চলে আসলাম। আর কাছে আসার পর রকি বলতে লাগলো, আর দেখ দেখ আমাদের মাঝে কে এসে হাজির হয়েছে। আমাদের বিশিষ্ট খ্যাতমশাই হাজির হয়েছে। দেখতে পুরি পাগলের মতো মনে হয়, পাবনায় রেখে আসতে হবে। এই তোদের না গাড়ি আছে, তাড়াতাড়ি করে ছেলেটাকে ধরে পাবনায় দিয়ে আয়। আমি ওদের কথায় কোনো কথা বললাম না, কারণ এরকম আমার সঙ্গে প্রতিদিনই করে। তারপরে হঠাৎ করে স্যার চলে আসলো। আর স্যার আসাতে সবাই দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে স্যারকে সালাম দিলাম। আর স্যার আমাদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করে বসতে বলেনলো। আর স্যার ক্লাস করাতে লাগলো। যথারীতি স্যার আমাকে দাঁড় করালো। আর দাঁড় করে বলতে লাগলো, কি ব্যাপার, তোমাকে না আমি বলেছি যে তুমি এসব কাপড় চোপড় পরে এই ভার্সিটিতে আসবে না? এরপর থেকে ভালো কাপড় চোপড় পরে আসবে, ঠিক আছে? স্যার আমার ভালো কাপড় চোপড় পরার মতো কোনো সামর্থ্য নেই, তাই স্যার ভালো জামা কাপড় পরে আসতে পারো না ভার্সিটিতে। আপনি এটার জন্য আমাকে ক্ষমা করবেন। তারপর স্যার আমাকে আর কিছু বললো না। আর আমিও বসে পড়লাম। তারপর স্যার আবারও কাজ করতে লাগলো। আর এভাবে সময়টা পার হয়ে গেল। আমি ক্লাস শেষ করে বের হতে যাব, তখনই দেখি রকি আমাকে ডাক দিচ্ছে। আর আমি তার কাছে গেলাম। তার কাছে যেতেই রকি আমাকে থাপ্পড় মেরে বলল, কিরে, তুই কি চোখে দেখতে পারিস না আমি যেখান দিয়ে যাচ্ছি? আমাকে তো সালাম দেওয়ার কথা ছিল, কিন্তু তুই আমাকে সালাম না দিয়ে চলে যাচ্ছিস। দ্বিতীয়বার যেন এমন ভুল না হয়। তারপর রকি চলে গেল। আমি কোনো কিছুই বুঝতে পারলাম না, সবাই আমার সঙ্গে কেন যে এমনটা করে। আমি খ্যাতভাবে আসি দেখে সবাই আমার সঙ্গে এমনটা করবে, এটা আমি আগে থেকেই বুঝতে পারছিলাম। তারপর আমি কোনো কিছু না ভেবেই চলে আসলাম বাইরে। আর বাইরে এসে হেঁটে যাচ্ছি বাসার দিকে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিতে লাগলাম। আর তখনই স্যার আমাকে কল দিল। স্যার আমাকে কল দিয়ে বলতে লাগলো, শাহরিয়ার, তোমার
কাজের কতদূর এগিয়েছো? আমি কিন্তু খুব দ্রুত সম্ভব এই কেসটার সমাধান চাই। এখানে সব কিছুই জট পাকিয়ে আছে, তোমার জটগুলো আগে খুলতে হবে। স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, আর আপনি কোনো চিন্তা করবেন না। আর স্যার, আমার মনে হচ্ছে যে এই কলেজের প্রিন্সিপাল, ওনাকে আমার অনেকটাই সন্দেহ হচ্ছে। আমি যদি প্রমাণ হতে পাই তাহলে কিন্তু ওনাকে সোজা উপরে পাঠিয়ে দেবো। আমি তোমাকে নির্দেশ সরি আমি তোমাকে নির্দেশ দিয়ে দিয়েছি যে এই কেসের সঙ্গে যারা যারা জড়িত আছে, এই খুনগুলো পেছনে যারা যারা আছে, তাদের সবাইকে তুমি জীবিত অথবা মৃত ধরে আনার জন্য। তারপর আমি স্যারের সঙ্গে আরো কিছু কথা বলে কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি রেস্ট নিতে লাগলাম। আর এভাবে সময়টা পার হয়ে গেল। রাতের বেলা আমি রেডি হয়ে বের হলাম কলেজের উদ্দেশ্য এখন কলেজে গিয়ে আমাকে সবটা জুড়ে ঘুরে ঘুরে দেখতে হবে। তারপর আমি চলে আসলাম কলেজে। আর কলেজে এসে আমি ভেতরে চলে আসলাম। আর ভেতরে এসেই আমি এক এক করে সবটা জায়গা ভালো করে দেখতে লাগলাম। আর দেখতে দেখতে চলে আসলাম আমি প্রিন্সিপালের রুমের সামনে। প্রিন্সিপালের রুমের সামনে এসে আমি কিছুটা শব্দ পেলাম। আর শব্দটা পেয়ে আমি সতর্ক হয়ে গেলাম। তারপর আমি এক পা দুপা করে সামনে এগিয়ে যেতে লাগলাম। আর এগিয়ে যেতেই আমি ভেতর থেকে একটা মেয়ে আর স্যারের শব্দ শুনতে পেলাম। আমি আরো কাছে এগিয়ে যেতে লাগলাম। আমি দরজার কাছে চলে আসলাম। তারপর দরজার কাছে এসে আমি একটা ফটো দিয়ে দেখতে লাগলাম। দুজনেই উলঙ্গ অবস্থায় বসে বসে মদ খাচ্ছে আর কথা বলছে। শোন, তুই যে এখন আমাকে যে সুখ দিচ্ছিস, আমি এটা কোনোদিন বলতে পারবো না। আর তোর পরীক্ষার চিন্তা তোকে করতে হবে না, তোর পরীক্ষার চিন্তা আমি করব। এভাবে রোজ রোজ আমাকে দিয়ে দিবি? স্যার, আপনি এটা কি বলছেন? আমি তো রোজ এখানে আসতে পারবো না। এখানে আসলে হয়তো আমরা ধরা পড়ে যাব। যদি একবার ধরা পড়ে যাই তাহলে কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখেছেন? শোন, আমি তোকে একটা অফার দিতে চাই। তুই অফারটা রাজি থাকলে তোর জন্যই ভালো হবে। তুই এখন থেকে আমার হয়ে কাজ করবি। আমি তোকে যেভাবে বলবো তুই সেভাবে কাজ করে যাবি, কারণ তোর অত টাকার প্রয়োজন, তাই না? আর তোর রূপ যৌবন সবই আছে। স্যার, আপনি আমার সঙ্গে বিছানায় আসতে চেয়েছেন, আমি বিছানায় এসেছি। সেজন্য আপনি আমার পরীক্ষাটা ভালো একটা সার্টিফিকেট দিয়ে দেবেন, তাহলেই হবে। আর এছাড়া আমাকে তারা আপনার কি দরকার? শোন, আমার এখানে একটা গোপন জায়গা আছে। এখানে আমি মেয়েদেরকে পাচার করে থাকি। তুই যদি আমাকে প্রতি সপ্তাহে একটা মেয়ে এনে দিতে পারিস পাচার করার জন্য, সে থেকে তুই ভালো একটা কমিশন পাবি, যেটা তোর লাইফ সেটা হয়ে যাবে। তুই সারা জীবন টাকার উপর শুয়ে থাকবে। বল, তুই কি আমার উপর রাজি? কিন্তু স্যার, এটা আমি কিভাবে করতে পারি? আমি একটা মেয়ে হয়ে অন্য মেয়েগুলোকে আমি নিজের হাতে পাচার করতে সাহায্য করব? এটা অনেক পাপ কাজ, আমি এটা করতে পারবো না। তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোর কি অবস্থা হবে সেটা তুই ভাবতেই পারছিস। আর এখন থেকে আমি যেভাবে বলবো তুই সেভাবেই চলবি, কারণ তুই ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না। কারণ তোর সঙ্গে হোস্টেলের মেয়েরা সবাই বন্ধু, আর তাছাড়া বাইরেও তোর অনেক বন্ধু আছে। ঠিক আছে, আমি আপনার কথায় রাজি, কিন্তু একটা কথা, এসব যেন কেউ জানতে না পারে। আপনি যেভাবে চাইবেন, যখন চাইবেন, আমি সেই সময় মতো আসতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু একটাবার আমার দিকেও চেয়ে দেখবেন, কারণ আমি যদি মান সম্মানটা চলে যায় তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। ঠিক আছে, আজকে থেকে তুই আমার পার্সোনাল সেক্রেটারি, বুঝতে পারছিস? আর এখন এখানে থাকার দরকার নেই। চল, আমি তোকে গোপন জায়গায় নিয়ে যাই, পরে তোকে ভোরের বেলা হোস্টেলে পাঠিয়ে দিব। কিন্তু আপনি যে আমার দেহটা দখল করেছেন, এখন আমাকে কি কেউ বিয়ে করবে বলেন? আমি আমার নিজের ইজ্জতটা পর্যন্ত আপনার জন্য দিয়ে দিলাম। তুই যদি চাস তাহলে আমি তোর সঙ্গে সংসার করতে রাজি আছি। আমি তোকে বিয়ে করব, অন্য কোথাও রেখে দেব, তুই সেখানে থাকবি, বুঝতে পারছিস? আর নতুন নতুন মেয়ে পেলে আমার কাছে নিয়ে আসিস, আমি চাই সুখ। আপনি এতটা খারাপ, এটা যদি কেউ জানতে পারে তাহলে আপনার মান সম্মান আর থাকবে না, বলে দিলাম। আমি ভাবতেও পারিনি আপনি এতটা জঘন্য পরিমাণে খারাপ হতে পারেন। আরে তুই যে এখনো কোনো কিছু জানিস না। আমি এই কলেজের সব ম্যাডামকে আমার পিছনে এনেছে, অনেকের প্রেগনেন্ট বানিয়ে দিয়েছিলাম, তারপর সবাই ভয় পেয়ে চুপি চুপি কলেজ ছেড়ে চলে যায়। আপনি আমার সঙ্গে যা কিছু করেন না করেন, আমার ব্যাপারে কাউকে জানাবেন না প্লিজ। আমি চাই না অন্য কারো ভোগের সম্পদ হতে। আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই কাজ করতে রাজি আছি। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। এখন শোন, তোর বান্ধবী আছে না হোস্টেলে তোর সঙ্গে যে থাকে, ওকে পাচার করে দিবি, সেটা তুই ব্যবস্থা করে দিবি, বুঝতে পারছিস? না, এটা হয় না, এটা আমি কখনোই করতে পারবো না, কারণ ও অনেক গরিব ঘরের মেয়ে, ওর বাবা মায়ের অনেক স্বপ্ন। প্লিজ আপনি এটা করবেন না। তুই যদি এটা করতে না পারিস তাহলে তোকে কি অবস্থা করব সেটা তো বুঝতেই পারছিস। এখন এখানে মেরে রেখে দেব, তোকে বোঝাতে পারছিস? তোর ইজ্জত সমস্ত কিছু ভিডিও করে ভাইরাল করে দেব।
প্লিজ আপনি এসব আমাকে বলবেন না, ঠিক আছে? আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার সাথে কাজ করার, তবু প্লিজ আপনি আমার মান সম্মানটা নিয়ে এভাবে খেলবেন না। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। তারপর আমি মেয়েটাকে আমার মতো করে ভোগ করতে লাগলাম, আর এইভাবেই সময় পার হয়ে গেল। তারপর সব শেষ করে আমি আমার টেবিলের নিচে থাকা ঢাকনা সরালাম, আর ঢাকা সরাতেই সিঁড়িগুলো বেরিয়ে আসলো। আমি মিথিলাকে নিয়ে নিচে যেতে লাগলাম। এটা নিচে গোপন আরেকটা দরজা আছে, আর তার নিচে আরেকটা গোপন রুম আছে। এটা তো আমি জানতাম না। এখানে মনে হয় আপনি এসব অপকর্ম করেন, তাই না? এখানে তোর মতো আরো অনেক মেয়ে আছে, ভিতরে গিয়ে দেখতে পাবি। ভিতরে আছে, আরে না হলেও তার জন্য ওই 5জন মেয়ের সঙ্গে আমি প্রতি রাতে এসব করি। শোন, এখানে আর কিছুক্ষণ থেকে পরে হোস্টেলে চলে যাবি, বুঝতে পারছিস? এদিকে আমি সব কথা শুনে অবাক হয়ে গেলাম। কারণ একজন শিক্ষক তিনি সব কাজ করছে, এটা আমাদের দেশের শিক্ষকদের জন্য কতটা জঘন্য খারাপ এটা বলে বোঝানো সম্ভব না। আমরা আমাদের শিক্ষকদের শ্রদ্ধা করি, মন থেকে ভালোবাসি, কিন্তু সেই শিক্ষকই যদি এসব কাজ করে তাহলে এই শিক্ষকের জন্য সমস্ত শিক্ষকের বদনাম হয়। আমি আমার ফোনটা বের করে ভিডিও অন করলাম, আর ভিডিও অন করে আমি দরজাটা একটু বেশি ফাঁক করে খুললাম, আর দরজাটা খুলে আমি অফিস রুমে প্রবেশ করলাম। আর অফিস রুমে প্রবেশ করে আমি ঢাকনাটা সরালাম, নিচে সুড়ঙ্গ দেখতে পেলাম। তারপর আমি সেই সুড়ঙ্গের মধ্যে আমার পকেট থেকে একটা ছোট সিসি ক্যামেরা লাগিয়ে দিলাম। তারপর তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলাম। আর সেখান থেকে চলে এসে আমি জঙ্গলে আসলাম। আর জঙ্গলে এসে দেখি একটা মেয়ের লাশ পড়ে আছে। আমি মেয়েটার গলায় হাত দিয়ে দেখতে পেলাম এটা এখনো বেঁচে আছে। তারপর আমি মেয়েটাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে চলে আসলাম। হাসপাতালে এসে মেয়েটাকে ভর্তি করলাম। আর মেয়েটাকে ভর্তি করার পর আমি চলে আসলাম বাসায়। আর বাসায় এসে সকল রিপোর্ট তৈরি করতে লাগলাম। আর সব কাজ করতে করতে কখন যে রাত 3টা বেজে গেল বুঝতেই পারলাম না। তারপর আমি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে রেডি হয়ে সোজা কলেজে আসতে লাগলাম। আর কলেজে আসতে আসতে ভাবতে লাগলাম এই কলেজে যা হচ্ছে এটা যদি বাইরে একটা লোক জানতে পারতো কি অবস্থা হতো। সেটাই তো কথা। আর প্রিন্সিপাল, তোমাকে যে আমি কি করব সেটা তো আমি নিজেও জানি না। তোমাকে এমন শাস্তি দেবো যেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। তারপর আমি কলেজে চলে আসলাম। আর কলেজে এসে ভেতরে যাব তখনই আমাকে পেছন থেকে কেউ যেন ডাকতে লাগলো। দেখলাম রকি। আর রকি আমাকে দেখে বলতে লাগলো, কিরে, তোকে আমি ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? এদিকে আয়, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। আসলে আমি এটা করতে পারছি না, তুই এই চিঠিটা দিয়ে ওই মেয়েটাকে গিয়ে দিয়ে আয়। আপনি তো এখানে বসেই আছেন, তাহলে আমাকে দিয়ে কেন সব করাচ্ছেন? আমি সব পারবো না, আমার ক্লাস আছে, আমি ক্লাসে যাব। তুই যদি এখন এই কাজটা না করিস তাহলে তোকে আমরা এখানে মেরেই পুঁতে ফেলবো, আর তোকে মারলে আমার কোনো কিছুই করতে পারবি না। তুই আমার ক্ষমতা সম্পর্কে জানিস না, আমার সম্পর্কে তোর কোনো আইডিয়াই নেই, তাই যেটা বলছিস সেটাই কর। তারপর আমি মুখ বন্ধ করে চিঠিটা নিয়ে সাদিয়ার কাছে চলে আসলাম। আর সাদিয়ার কাছে এসে আমি এই ছেলেটা দিলাম। আর তখন সাদিয়া আমার হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে লাগলো। আর পড়ার পর আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মারার পর বলতে লাগলো, কালকে তোকে আমি এতবার করে বললাম যে তুই এসব করবি না, আর আজকে তুই সাহস করে সোজা আমার জন্য লাভ লেটার লিখে এসেছিস। ফকিন্নির বাচ্চা, একটাবার নিজের দিকে তাকিয়েছিস তুই? তোকে পুরো খ্যাত লাগে। তোকে কোনো মেয়ে ভালোবাসবে এটা তুই মনে করিস? আপু আপনি বিশ্বাস করেন আমি এটা ইচ্ছে করে দেইনি। আমাকে ওই যে রকি ভাই সেই আমাকে এটা দিয়ে বললো যে এই মেয়েটাকে দিয়ে আয়, তার জন্য আমি এটা নিয়ে এসেছি। আমি সত্যি বলছি, আমাকে দিয়ে ওরা জোর করে পাঠিয়েছে। তোদের মতো ছোট লোকদের আমার খুব ভালো করেই চেনা আছে, বুঝতে পারছিস? এখন আবার মুখে মুখে কথা বলছিস। যা এখান থেকে ফকিন্নির বাচ্চা। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। এসেই সোজা ক্লাসে চলে আসলাম। আর ক্লাসে এসে আমি চুপচাপ বসে আছি। আর একটু পরে সবাই চলে আসলো। আর সবাই এসে যেভাবে আমাকে অপমান করছে আমি সেগুলো মুখ বুঝেই সহ্য করলাম। আর একটু পরে স্যার চলে আসলো। আর স্যার এসে যথারীতি সময়টা পার হয়ে গেল। আমি ক্লাস শেষ করে বের হয়ে এলাম। আর বের হয়েই দেখি রকি কয়েকটা ছেলের সঙ্গে আড্ডা দিচ্ছে। আর সেগুলো আমাকে দেখে সন্দেহ হচ্ছে। তারপর আমি চুপচাপ সেগুলো না দেখেই বের হতে যাব। আর তখনই সাদিয়া সামনে আসলো। আর সাদিয়া সামনে এসে বলতে লাগলো, তোকে আমি এত অপমান করি তবুও তুই এই কলেজে আসিস? তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? তোর জায়গায় অন্য কেউ বলতো যে কোনো কিছু করতো। আসলে আপু আমার দুনিয়াতে মা ছাড়া আর কেউ নেই। আমার কোনো ক্ষমতাও নেই এসব প্রতিবাদ করার। তার জন্যই আমি চুপচাপ এসব সহ্য করি, কারণ আমি তো গরিব, তাই না? আর গরিবদের সব কিছুই সহ্য করতে হয়। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। আর সেখান থেকে চলে এসে আমি সোজা বাসায় আসলাম। আর বাসায় আসতেই আমাকে স্যার কল দিল। আর স্যার কল দিতেই আমি কলটা রিসিভ করলাম। আর ওপাশ থেকে স্যার বলতে লাগলো, শাহরিয়ার, এভাবে আর কতদিন চলবে? কালকে একটা মেয়েকে ধর্ষণ করে কলেজের পেছনে রেখে দিয়েছে, এমনকি তুমি সেটা হাসপাতালে নিয়ে গিয়েছো। এভাবে চলতে থাকবে নাকি? স্যার
আপনি আমার উপর বিশ্বাস রাখেন, আমি খুব তাড়াতাড়ি ওই প্রিন্সিপালের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো। আর আমি চাচ্ছি যে সবাইকে একসঙ্গে ধরার জন্য। আমি প্রিন্সিপালকে তো চাইলে এখনই অ্যারেস্ট করতে পারি, আমার কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণও আছে। কিন্তু এখন অ্যারেস্ট করলে পরে কিছুদিন পরে আবার বাইরে চলে আসবে, তাহলে লাভটা কি হবে? আমি জানি যে ওর বড় একটা চক্র আছে, আমি সেই চক্রটাকেই ধরতে চাই। আর কিছু করার নেই স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ফোর্সের কথা বলেছিলে, আমি ফোর্স পাঠিয়ে দিয়েছি, তোমার সঙ্গে পরে যোগাযোগ করবে, বুঝতে পারছো? আর তোমার যেভাবে ইচ্ছে তুমি সেভাবে অপারেশন করতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাকে সব কিছু দেওয়ার জন্য। তারপর আমি স্যারের সঙ্গে আরো কিছু কথা বলে কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি আমার মতো ল্যাপটপে কাজ করতে লাগলাম। আর এভাবে সময়টা পার হয়ে গেল। আর বিকেলবেলা আমি রেডি হয়ে বের হলাম ছদ্মবেশে। আর ছদ্মবেশে বের হতে আমি একা একা রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। আর তখনই আমার সামনে একটা গাড়ি থামলো, আর গাড়িতে আমি উঠে পড়লাম। তারপর গাড়ি থেকে আমাকে জুবাইর বলতে লাগলো, স্যার, আমরা তথ্য পেয়েছি যে আজকে একটা ট্রাক ভর্তি মাদক এই শহরে ঢুকবে। এই মাদকগুলো কোথা থেকে এসেছে সেটা আমরা জানতে পারিনি। এখন কি করব স্যার? ট্র্যাকটা যদি এই রাস্তা দিয়ে আসে তাহলে আমরা এখান থেকে অ্যাটাক করতে পারি। আর যদি ট্র্যাকটা সীমান্তবর্তী থেকে আসে তাহলে আমরা এই শহরের শেষ মাথায় জঙ্গল দিয়ে অ্যাটাক করতে পারি। আমাদের জন্য ভালো হবে জঙ্গল দিয়ে অ্যাটাক করার জন্য, বুঝতে পারছো? আর তোমরা 7 জন সবাই যে যার মতো সেট হয়ে যাবে। আমি না বলা পর্যন্ত কোনো কিছু করবে না। আমাদের এখন অপেক্ষা করতে হবে সেই কাঙ্ক্ষিত সময়ের জন্য। জি স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ করব। আর আপনি এতদিন ধরে আমাদের লিডার আছেন আর সব সময় থাকবেন, কারণ আপনার অপারেশনগুলো সত্যি সাকসেসফুল হয়। আমরা অনেকজনের সঙ্গে কাজ করেছি, কিন্তু আপনার মতো লিডার আমরা পাইনি। আপনি সত্যি জিনিয়াস স্যার। আমরা 7 জন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন থেকে অন্য কারোর সঙ্গে কাজ করতে পারবো না। আমরা স্যারকে অ্যাপ্লিকেশন দিয়েছি, আমরা এখন থেকে আপনার সঙ্গে কাজ করব। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা সিআইডি অফিসার, আমরা যে যার দায়িত্ব পালন করে যাব। সবাই এখানে বন্ধুর মতো, ঠিক আছে? এখানে এত ফর্মালিটি করার কোনো দরকার নেই। আমরা সবাই দেশের জন্য কাজ করছি, মানুষের জন্য কাজ করছি। আর এতে যদি আমাদের মৃত্যু হয় তবুও আমরা সেটা সাদরে গ্রহণ করে নেব, বুঝতে পারছো? আর জুনিয়র অফিসারদের সাথে ভালো ব্যবহার, এটা সিনিয়র অফিসারের একটা দায়িত্ব বলতে পারো। কারণ সিনিয়ররা যদি জুনিয়রদেরকে বুঝিয়ে না দেয়, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাদের ভালোটা না বোঝে, তাহলে ওরা কি করে কাজ করতে পারবে? ওরা কি করে অপারেশন করতে পারবে? জি স্যার, আপনি সত্যি কথা বলেছেন স্যার। এই যে দেখেন, একটা মেয়েকে কেউ যেন তুলে নিয়ে যাচ্ছে। মেয়েটা কি আমার চেনা চেনা লাগছে? ও হ্যাঁ, এটা তো রফিক চৌধুরীর একমাত্র মেয়ে। আরে জুবাইর, এটা হলো আমার কলেজের সভাপতির মেয়ে, নাম সাদিয়া। তাদের এই গাড়িটাকে ফলো করো। আর এটা শুধু মেয়ে নয়, এটা হলো তোমাদের ভাবি। ও, তার মানে এটাই আমাদের ভাবি, যার কথা আপনি সব সময় মনে করেন একা একা। তা ভাবি তো কিন্তু আসলে অনেক সুন্দরী, কি বলিস তোরা? আচ্ছা ড্রাইভার, তাড়াতাড়ি গাড়ি চালাও। তারপর ড্রাইভার তাড়াতাড়ি করে ওদেরকে ফলো করতে লাগলো। আর ওদেরকে ফলো করতে করতে বেশ একটা নিরিবিলি জায়গায় চলে আসলাম। তারপর গাড়িটাকে আটকে আমরা সবাই নামলাম। আর নামে সবাইকে গুলি করতে লাগলাম। যথারীতি গুলি কাউকে মারলাম না, কিন্তু ওদেরকে ভয় দেখাতেই লাগলাম। আর ওরা ভয়ে গাড়ি থেকে নামিয়ে দৌড়ে পালিয়ে যেতে লাগলো। আর আমি সবাইকে বললাম ধরার জন্য। তারপর আমি সাদিয়াকে নামিয়ে জুবাইরকে বললাম গাড়িতে তুলে দেওয়ার জন্য। সাদিয়া আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আসছে। কি ব্যাপার ম্যাম, আপনি এভাবে ওনার দিকে তাকিয়েছেন কেন? উনি আমাদের নতুন স্যার, বুঝতে পারছেন? আসুন, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসছি। না, আসলে ওনাকে কেমন যেন আমার চেনা চেনা লাগছে, কিন্তু কোনোভাবেই মনে করতে পারছি না ওনাকে আমি কোথায় দেখেছি। উনি কি এখানেই থাকেন নাকি? আর আজকে যদি আপনারা না থাকতেন তাহলে যে আমার কি অবস্থা হতো। তারপর আমি বাবাকে কল দিলাম গাড়ি পাঠানোর জন্য, আর একটু পরে বাবা গাড়ি পাঠিয়ে দিল। তারপর আমি গাড়িতে করে সোজা বাসায় চলে আসলাম। আর বাসায় আসতেই বাবা বলল, কি ব্যাপার মা, তোকে আমি সব সময় বলি যে তুই সব সময় বডিগার্ড নিয়ে চলবি। এখন দেখতে তো পাচ্ছিস, যদি ওই সময় অফিসারগুলো না থাকতো তাহলে তোকে কি করতো। এখন থেকে তুই বডিগার্ড ছাড়া কোথাও যাবি না। বাবা, আমি বডিগার্ড নিয়ে কোথাও যেতে পারবো না, কারণ ওদের যন্ত্রণায় আমি পুরো অস্থির হয়ে যাই, বুঝতে পারছো? আর ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল শুধুমাত্র তোমার কারণে। তোমার উপর শত্রুতা ওদের, তাই আমার উপর অ্যাটাক করেছে। এতে তো বোঝাই যাচ্ছে। আরে মারে, আমি তোকে যেটা বলছি তুই সেটা কর। এত জেদ কেন করছিস? মানছি যে ওরা আমার উপর অনেকটা ক্ষেপে আছে, আমার চেয়ে কোনোভাবেই ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু তোকে তো একটু সেফ হয়ে থাকতে হবে, তাই না? বাবা,
আমি নিজের মতো লাইফটাকে রাঙিয়ে নিতে চাই। আমি এসব চাই না। আর এসব থাকতে থাকতে আমি দিন দিন অহংকারী হয়ে যাচ্ছি। এটা আমি খুব ভালো করেই এখন বুঝতে পারছি। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। আর রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আর কিছুক্ষণ পরই খালা এসে আমাকে খাবার দিল। খালা আমাদের বাসায় সে ছোট্টবেলা থেকে। আমি যখন ছোট তখন থেকেই আমাকে মানুষ করেছে। মা তো মারা গেছে সেই কবে। আমি ভাবতে লাগলাম, আমি আজকে এটা কাকে দেখলাম। আমার মনে হচ্ছে এটা কেউ ছদ্মবেশে আছে, কারণ দাড়িগুলো উঠে যাচ্ছিল, কেমন যেন চেনা চেনা লাগছে। কিন্তু কোনোভাবেই মেলাতে পারছি না এই মানুষটাকে যে আমার জীবনটা বাঁচালো। কলেজের ওই নতুন ছেলেটা নয় তো, যাকে আমি কয়েকদিন ধরে অপমান করছি? কিন্তু সেই ছেলেটা কি করে হবে? সেই ছেলেটা তো কখনোই এটা হতে পারে না। দেখে তো অনেক সহজ সরল মনে হয়। ধ্যাত, আমার মাথায় তো কোনো কিছুই আসছে না। এদিকে আমি আবারও সেই কাঙ্ক্ষিত জায়গায় যেতে লাগলাম। আর যেতে যেতে প্রায় অনেক সময় পার হয়ে গেল। তারপর প্রায় 1 ঘন্টা পর সেই জঙ্গলে চলে আসলাম। আর জঙ্গলে এসে আমি অপেক্ষা করতে লাগলাম। সেখানে কিছুক্ষণ পরে দেখলাম একটা গাড়ি এদিক দিয়ে যাচ্ছিল। আর হঠাৎ করে থেমে পড়লো। আর সেখান থেকে কিছু লোক নেমে আসলো। আর নেমে কোমর থেকে পিস্তল বের করেই চারিদিকে দেখতে লাগলো। আর আমিও লুকিয়ে পড়লাম সবাইকে নিয়ে। তারপর হঠাৎ করেই বেশ কিছুক্ষণ পরে একটা ট্রাক আসলো। আর ট্রাকের ড্রাইভার নেমে ওই লোকগুলোর সঙ্গে কথা বলছে। আর এদিকে বললাম, জুবাইর, তুমি ট্র্যাকে গিয়ে একটা জিপিএস ট্র্যাকিং সিস্টেম লাগিয়ে দাও। আর ওখানে তুমি আর রাফি মিলে উঠে পড়ো। আর বাকিটা আমি সামনে নিচ্ছি। তারপর আমি সেখান থেকে আমি আমার কৌশল মতো সবাইকে অ্যাটাক করলাম। আর আমার দেখা দেখি ওরা ফায়ার করতে লাগলো। আরে ভাই, প্রায় অনেকক্ষণ ফায়ার করার পর দেখলাম ওরা সব কিছু রেখে পালিয়ে যাচ্ছে। তারপর আমি ট্রাকে ড্রাইভারটাকে ধরলাম। আর ট্রাকের ড্রাইভারটাকে ধরার পর আমি মারতে লাগলাম। আর মারতে মারতে প্রায় হাত করেই ফেললাম। প্রায় বেশ কিছুক্ষণ পরে আমাকে বলতে লাগলো, আমাকে আর মারবেন না ভাই, আমি নির্দোষ, আমি এসবের কোনো কিছুই জানি না। ওরা আমাকে টাকা দেয়, আমি শুধুমাত্র মালগুলো নিয়ে ডেলিভারি দেই, তাছাড়া আমি এগুলোর কোনো কিছুই জানি না। আমি জানি তুই এই গানের সঙ্গে প্রায় অনেকদিন ধরেই কাজ করছিস। তোকে এই সমস্ত পুলিশ অফিসার ভালো করে লক্ষ্য করছে, বুঝতে পারছিস? আমরা সিআইডি অফিসার এত বোকা নই। আমি যদি বোকা হতাম তাহলে আমাদেরকে এই চাকরিটাই দেওয়া হতো না। আমি সত্যি কথা বলতে চাই, আমাকে ছেড়ে দিন, আমি নির্দোষ, আমি এসবের কোনো কিছুই জানি না। ওরা আমাকে যা বলবে আমি শুধুমাত্র তাই করি, টাকার বিনিময়ে, এছাড়া আর কোনো কিছুই না। তুই যদি এখন আমাদেরকে সত্যি কথাগুলো না বলিস তাহলে তোকে এখানে মেরে ফেলবো আমি। আর আমাদের কথা না শুনলে আমরা কি করতে পারি, কিভাবে কথা বের করতে পারি সেটা তো ভালো করেই জানিস। আসলে আমি এই মালগুলো রাঙ্গামাটি থেকে নিয়ে আসি, আর এই মালগুলো আমি শুধুমাত্র কলেজের সামনে রেখে আসি। আর কলেজের সামনে থেকে কিছু লোক সেগুলো ভেতরে নিয়ে যায়, কিন্তু এগুলো কোথায় রাখে সেটা আমি জানি না। ঠিক আছে, তুই যেহেতু কলেজের ব্যাপারটা জানিস না, তাহলে এগুলো কোথা থেকে পড়া হয় সেগুলো আমাকে দেখিয়ে দে। চল আমার সঙ্গে রাঙামাটি। আর যদি আমাদের কথা মতো না শুনিস, আমাদেরকে ধোকা দিস, তাহলে কি অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছিস। আমি আপনাদেরকে সত্যি কথাই বলছি, আর আমি যে আপনাদের কাছে ধরা খেয়েছি এটা যদি ওরা জানতে পারে তাহলে আমার অনেক বড় ক্ষতি করে ফেলবে। আমার পরিবার আমার উপর নির্ভরশীল, আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমার পরিবার পথে বসে যাবে। তা তুই এখন এটা বুঝতে পারছিস কেন তুই ভালো মতো হালাল কাজ করে খেতে পারিস না? ওদের সঙ্গে কেন তোর চোখ দিতে হলো? আর তুই জানিস তুই এসবের পেছনে একদিন না একদিন ধরা খেতেই হতো। আমি খুব ভালো করেই জানতাম যে এসব পুলিশরা কখনোই করতে পারবে না, কারণ পুলিশকে ওরা কিনে নিয়ে গেছে। আমাকে মাফ করে দিন, আমি আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি, সব কিছু দেখিয়ে দিচ্ছি, আসেন আমার সঙ্গে। তারপর আমি স্যারকে কল দিলাম। আর কিছুক্ষণ কল হওয়ার পর স্যার কলটা রিসিভ করলো। আর আমি স্যারকে বললাম হেলিকপ্টার পাঠানোর জন্য, ইমার্জেন্সি। আর স্যার আমাকে ঠিক আছে বলেই কল কেটে দিল। এরপর এভাবেই সময়টা পার হলো। আর কিছুক্ষণ পরেই হেলিকপ্টার চলে আসলো। তারপর আমি জুবাইরকে বললাম, জুবাইর, তুমি এই মালগুলো নিয়ে শুধু থানায় চলে যাও। আর এগুলো স্যারকে সকল হিসেবপত্র আমি দেবো, বুঝতে পারছো? তুমি শুধু এগুলো তোমার আন্ডারে নিয়ে যাও। আর এটা যেন সাংবাদিকরা কোনোভাবেই জানতে না পারে, কারণ সাংবাদিকরা যদি একবার জানতে পারে তাহলে বিষয়টা সরাসরি হয়ে যাবে। আর সরাসরি হয়ে গেলেই আমার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে, ওরাও সতর্ক হয়ে যাবে, বুঝতে পেরেছো? জি স্যার, আমি বুঝতে পেরেছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এগুলো নিয়ে অফিসে যাচ্ছি, আর স্যারকে যা বলার আপনি বলবেন, আমি কোনো কিছু বলবো না। ঠিক আছে, তাহলে তুমি ট্র্যাক নিয়ে যাও। আর আমি সানি আর রাফিকে নিয়ে যাচ্ছি। রাফি, এটাকে তোলো, আমরা সেখানে তাড়াতাড়ি করে যাব। তারপর জুবাইর চলে গেল। আর আমিও সবাইকে তুলে নিয়ে রওনা দিলাম রাঙামাটির উদ্দেশ্যে। রাঙামাটি চলে আসলাম প্রায় 1.5 ঘন্টা পরে। আর 1.5 ঘন্টা পরে রাঙামাটি এসে সেই জায়গায় এসে নামলাম। আর আমার বড় বড় করেই হেঁটে সামনের দিকে যেতে লাগলাম। আর সামনের দিকে যাওয়ার পর
হঠাৎ করে একটু সামনে কিছু যেন আমি সাবধান হয়ে গেলাম আর লুকিয়ে পড়লাম। আর তখন ড্রাইভার বলতে লাগলো, এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা গর্ত, এই গর্তের ভেতর ওরা থাকে, নিচে অনেকগুলো গোডাউন আছে, ওখান থেকে আমাকে সাপ্লাই দেয় আর আমি গাড়িটা এখানে নিয়ে দাঁড় করাই আর এখন থেকে আমি নিয়ে যাই। রাফি তুমি তাড়াতাড়ি হেলিকপ্টার থেকে ড্রোনটা নিয়ে আসো, আর বেশি দেরি করো না, বেশি দেরি করলে এখানে আমরা নিজেরাই মারা পড়বো। তাড়াতাড়ি। একটু করে রাফি হেলিকপ্টার থেকে ড্রোনটা নিয়ে আসলো আর আমি ড্রোনটার মধ্যে সবকিছু সেট করে ড্রোন দিয়ে সকল কিছুই দেখতে লাগলাম আর দেখে সবকিছু ভিডিও করতে লাগলাম। আর ভিডিও করে আমি সোজা এসে এই ভিডিওটা রেকর্ড করে আবার চলে আসলাম আর রাফিকে বললাম, যতদিন পর্যন্ত আমার এই কেসটা সলভ না হচ্ছে ততদিন পর্যন্ত এটাকে আমাদের কাছে রেখে দিও, বুঝতে পারছো? আর এটা আরও কিছু জানে আমার মনে হচ্ছে। আমি বাসায় গেলাম, তারপর সেখান থেকে চলে আসলাম হেলিকপ্টারে করে নিজের শহরে। আর আমি বাসায় চলে আসলাম আর ওদেরকে পাঠিয়ে দিলাম। আর বাসায় এসে আমি যত রিপোর্ট তৈরি করতে লাগলাম আর তখনই স্যার কল দিল। আমি স্যারকে বলতে লাগলাম, স্যার আমরা প্রায় 1 ট্রাক ভর্তি গাঁজা পেয়েছি, এটার প্রতিটা জেলায় জেলায় যাওয়ার কথা ছিল, সেটা আমরা আটকাতে পেরেছি। এখন কথা হচ্ছে স্যার, আমি সেই রাঙামাটি গিয়ে ওই গোডাউনের সকল ভিডিও করছি, আশেপাশের কীভাবে পজিশন নেওয়া যাবে সেটা আমি করে নিয়ে এসেছি, এখন বাকিটা আপনার ইচ্ছা। তাহলে একটা জিনিস শিওর যে প্রিন্সিপাল দেশের বিভিন্ন স্থানে এই মাদক দ্রব্যগুলো পাঠিয়ে দেয়, তাই তো? এই প্রিন্সিপালের হয়ে আরও অনেকজন কাজ করে। এখন প্রিন্সিপালের গোডাউন সম্পর্কে কিছু বলো তো, আমি সেই এগুলো কোথা রেখে আর তার হয়ে কে কে কাজ করে? স্যার আমার মনে হচ্ছে যে প্রিন্সিপালের হয়ে যারা কাজ করে তাদেরকে না মেরে যদি আমরা এর উপরে কে আছে তাদেরকে খোঁজ করি তাহলে হয়তো বাকিগুলো এমনিতেই ধরা পড়ে যাবে। আমরা আরও ফোর্স লাগবে, প্রতি চেকপোস্টে সেনাবাহিনী নিয়োগ করতে হবে। এখনই যদি সেনাবাহিনী মোতায়েন করি তাহলে ওরা কিছু বুঝে ফেলবে। তাহলে এক কাজ করতে পারি, আমি ছদ্মবেশে সবাইকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওরা ছদ্মবেশ সবার দিকে খেয়াল রাখতে পারবে। আর ওই কলেজে আরও সিসি ক্যামেরা বাড়িয়ে দাও, কলেজটাই হচ্ছে মেইন সমস্যা। স্যার আমি প্রিন্সিপালের ব্যাপারে আরও জানতে পেরেছি যে ও মাদকদ্রব্য ছাড়াও আরও নারী পাচারের ক্ষেত্রে এবং ধর্ষণের ক্ষেত্রেও ওর হাত আছে। গ্রামের সাধারণ মেয়েরা, মধ্যবিত্ত যারা আছে তারা এই কলেজে এসে ভর্তি হয় আর হোস্টেলে জায়গা নেই, তারপর অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রিন্সিপাল স্যার এসব করে। আর স্যার কালকে আমি যে মেয়েটাকে হাসপাতাল নিয়ে গেছিলাম সেই মেয়েটা এখন আগের চেয়ে সুস্থ আছে, এই মেয়েটার জবানবন্দি নিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি তোমার মতো কাজ করে যাও আর যখন যা লাগবে আমাকে বলবে। আমি চাই তুমি এই কেসটা সফল করো, কারণ তুমি ছাড়া এই কেসে কেউ আঘাতে পারবে না, আমি এটা ভালো করে জানি। আর তোমাকে কেউ চেনে না, এটা একটা প্লাস পয়েন্ট। স্যার একটা কথা বলি, আমার কণ্ঠ নকল করে যদি আপনার কাছে কোনো ফোন আসে তাহলে আপনি কিন্তু কোনোভাবেই কোনো কিছু স্বীকার করবেন না। আর আমিও আপনাকে এখনই কোনো রিপোর্ট দেবো না আর সাংবাদিকদের কোনো কিছুই বলবেন না, কারণ ওদেরকে যদি বলা হয় বা ওদেরকে যদি কোনো কিছু সাবধান করা হয় তাহলে ওরাও কিন্তু সতর্ক হয়ে যাবে। আর ওরা সতর্ক হয়ে গেলে আমি কিন্তু এটা সমাধান করতে পারবো না, অনেক বড়ই ক্ষতি হয়ে যাবে। তারপর আমি স্যারের সঙ্গে আরও কিছু কথা বলে কেটে দিলাম কল। আর কল কেটে দিয়ে আমি আরও কিছুক্ষণ কাজ করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। আমি আমার গোডাউনে বসেছিলাম আর সিগারেট খাচ্ছিলাম আর তখনই বস কল দিল। বসের কল পেয়ে আমি কিছুটা ঘাবড়ে গেলাম আর ভয়ে কলটা রিসিভ করলাম। আর বস বলতে লাগলো, প্রিন্সিপাল তোমাকে দিয়ে মনে হয় আমার আর কাজ হবে না, কারণ তোমার উপর নির্ভর করে আমি সকল মালাগুলো পাঠিয়েছিলাম। এখন সে মালাগুলো কোথায় গিয়েছে, কে কিডন্যাপ করে নিয়ে গেছে, তুমি কোনো তথ্য দিতে পারছো না। বস আপনি আমাকে প্লিজ এরকম বলবেন না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আমি পুলিশ কমিশনারকে কল দিয়েছিলাম আর কমিশনার বলল পুলিশের কোনো লোক এসব করেনি। আরে মূর্খ, পুলিশ তো এটা কখনোই করবে না, কারণ পুলিশের তো আমি পুলিশকে কিনে নিয়ে আছি। এখন তুমি খুঁজে বের করো যে এটা এখন কোথায় আছে। আর আমার মনে হচ্ছে যে এখানে সিআইডি টিম লেগে গেছে। বস আপনি এসব কি বলছেন? সিআইডি টিম যদি লেগে যায় তাহলে ওরা মনে হয় ছেড়ে দেবে না। আমি আপনার কথাই এই পথে এসেছি, আমি কিন্তু এভাবে নেই, কারণ আপনি যদি কোনো কিছু না করেন তাহলে কিন্তু আমরা সবাই মারা পড়ব। তুমি কোনো চিন্তা করো না, আমি বিষয়টা ভালো করে দেখছি। আর তুমি যদি এটা না বের করতে পারো তাহলে কিন্তু আমার কোটি টাকা লস হয়ে যাবে। অলরেডি আমার কোটি টাকা লস হয়ে গেছে আর ড্রাইভারকে কোনো কল দিয়ে পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে সে এটা সিআইডি টিম ধরে ফেলেছে। এটা নিয়ে গোপন তথ্য বের করো, প্রকাশ বিষয়টা কখনোই আনবে না।
আর আমি এমপিকে কল দিয়ে দিয়েছি, এমপি আরেকটা চালান তোমাকে এনে দেবে। বস আপনি যদি দেশে আসেন তাহলে কিন্তু অনেক ভালো হয়, কারণ অলরেডি কিন্তু আমাদের অনেক টাকা লস হয়ে গেছে। আমার কলেজে কোনো মেয়ে পাচ্ছি না আপনাকে দেওয়ার মতো। বাংলাদেশে মেয়েদের অনেক চাহিদা আছে, তুমি তাড়াতাড়ি আমাকে কিছু মেয়ে পাঠাও, আর যেভাবে পারো তুমি সেভাবে পাঠাবে। দরকার পড়লে তুমি তোমার নিজের আসল রূপটা দেখাও, তবুও আমার মেয়ে চাই, আর এমপি তোমার সঙ্গে কথা বলবে। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাল পরশুর মধ্যে একটা চালান দিচ্ছি আপনাকে। কিন্তু বস বর্ডার পার করতে অনেক কষ্ট হচ্ছে, কারণ ওরা অনেক টাকা চাইছে। আপনি যদি একটু কথা বলে দিতেন তাহলে ভালো হয়। এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, এটা আমি সকল কিছু ব্যবস্থা করে ফেলেছি। আর এমপি তো এখানে আছে, এমপি বর্ডার পর্যন্ত নিয়ে যাবে, তুমি শুধু এমপিকে মেয়েগুলোকে দেবে, আর তোমার কাজ নেই। এখন আমার কাজ এমপি আর তুমি ছাড়া কিন্তু আর কেউ নেই, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। বাস আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেশের প্রতিটা কোনায় কোনায় লোক লাগিয়ে দিয়েছি, আর আপনি ভালো করেই জানেন আমার অনেক লোক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। তুমি কিন্তু আমাকে কোনো কিছু বোঝাতে এসো না, কারণ তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছি এটা শুধুমাত্র আমার কারণে, বুঝতে পারছো? আর তোমার লোকের কথা আমাকে দেখিও না, তোমাকে আমি সেটা কাজ করতে বলেছি, তুমি সেটা করো। আর আমি সময় হলে দেশে ফিরবো, আর দেশে ফিরি পুরো দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। ঠিক আছে বস, তাহলে আমি এখন রাখছি, আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি বিষয়টা ভালো করে দেখছি, ঠিক আছে? আর সিআইডির কাছ থেকেও আপনি এটা সাবধানে থাকবেন। তারপর কল কেটে দিলাম, আর কল কেটে দিয়ে মিথিলার ওপর শুয়ে পড়লাম। আর তখন মিথিলা বলল, স্যার আপনি এতটা পচা আর আপনি এতটা খারাপ, এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি আপনার কলেজে কখনোই ভর্তি হইতাম না। আচ্ছা আপনি একটা আমাকে তথ্য দিতে পারবেন, আপনি এ পর্যন্ত কয়টা মেয়ের সঙ্গে থেকেছেন আনুমানিক? ঠিক আছে, তুই যেহেতু এত করেই জানতে চাচ্ছিস তাহলে আমি তোকে বলি। আমি এই পর্যন্ত অনেক ছাত্রীকে ধর্ষণ করেছি, আর ধর্ষণ করে তাদেরকে ভয় দেখে তাদের মাকে পর্যন্ত ধর্ষণ করেছে, এমনও রেকর্ড আমার আছে। স্যার আপনি তো খুব ভালো করে জানেন যে এসব কাজ ভালো নয়, কিন্তু তবুও আপনি এসব কাজ কেন করেন? আপনি তো ভালো থাকতে পারতেন তাই না? আপনি আমাকেও নষ্ট করে দিলেন, আমার লাইফটা কতটা সুন্দর ছিল। আমার ছোটবেলা থেকেই এই রকম ইচ্ছা ছিল যে আমি অনেক বড় কিছু হব, এবং আমি সেটা হয়েছি, বুঝতে পারছিস? আর এই কলেজে শুধুমাত্র জয়েন করেছি আমি এসব করার জন্য, বুঝতে পারছিস? এখন এত কথা বলবি না। কালকে তুই ওই হোস্টেলের 2টা মেয়েকে এনে দিবি, আমি ওদেরকে পাঠিয়ে দিব। এখন যা তুই। আমি কোনো কথা না বলে কাপড় চোপড় পরে সোজা হোস্টেলে চলে আসলাম। আমার জীবনটা এমনটা খারাপ হয়ে যাবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। যে বিশ্বাসের জন্য আমি স্যারের কাছে গিয়েছিলাম, এখন সেই স্যার আমাকে পুরোটা শেষ করে দিল। আমি এখন বাসায় কি করে মুখ দেখাবো সেটাই চিন্তা করছি। আমার লাইফটা কতটা সুন্দর ছিল। আমি বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগলাম। আমি আর কত অপকর্ম করব? কেউ কি নেই আমাকে বাঁচানোর জন্য? আমি তেমন কাউকে বলতেও পারছি না, যদি বলি তাহলে আমাকে ওরা মেরে ফেলবে। জানি না আমার এখন কি করা উচিত, আমার কোনো কিছুই মাথায় আসছে না। এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে নাস্তা করে আমি কলেজে চলে আসলাম। আর কলেজে এসে আমি চুপচাপ বসে আছি, আর তখনই কোথা থেকে যেন সাদিয়া এসে আমার পাশে বসে বলতে লাগলো, কি রে, তোকে যে আমি কালকে দেখলাম যে তুই একটা পথ শিশুকে খাবার খাওয়াচ্ছিস। আচ্ছা, তোর কাছে তো টাকা নেই, তাহলে তুই কেন খাওয়ালি বলতো? আপনি কি সব প্রশ্ন করছেন আমার কাছে? আর এটা তো একটা স্বাভাবিক একটা বিষয়, আমি তো প্রায় প্রায় এটা করি, আর ওরাও আমাকে অনেক আগে থেকে ভালো করেই চেনে। আমি তো শুধুমাত্র এমনিতেই কথা বলতে আসলাম, কিন্তু কিভাবে যে আগে কথা বলি সেটাই তো বুঝতে পারছি না। আগে তো ওর সঙ্গে আমি খারাপ ব্যবহার করে কথা বলতাম, কিন্তু এখন কি করে কথা বলি এই সব আমি মনে মনে বলতে লাগলাম। আর তখনই সে উঠে চলে যেতে লাগলো, আর তারপর আমি হঠাৎ করে তার ব্যাগটা পেছন থেকে টেনে ধরলাম। আচ্ছা, একটা কথা বলি, তুই কি আমার বন্ধু হতে পারবি? আর আপনি আমাকে এসব কেন বলছেন? আর আপনি না আমার সঙ্গে আগে অনেক খারাপ ব্যবহার করতেন, এখন ঠিক আমার সঙ্গে সেভাবে খারাপ ব্যবহার করবেন? আপনার সেই ব্যবহারটাই আমার কাছে অনেক ভালো লাগে, ঠিক আছে? আর তাছাড়া আপনি কেন আমার বন্ধু হবেন? আমি তো এভাবেই ভালো আছি। আর তাছাড়া কলেজে আমাকে ঘৃণা করে সেখানে আপনি আমার বন্ধু হতে যাচ্ছেন, এটা কি মেনে নেওয়া যায় বলেন? আমি এখনো আপনাকে বিশ্বাস করতে পারছি না, সত্যি কথা বলতে।
জানি না কেন জানি আমি কালকে রাতে একটু ঘুমাতে পারিনি। সারা রাত তোর কথা মনে হয়েছে, তাই আমি তোর সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি। এখনও আমার কেমন যেন লাগছে, আমি কোনোভাবেই নিজেকে বোঝাতে পারছি না। তারপর আমি কোনো কথা না বলে চলে আসলাম, আর ক্লাসে এসে আমি যথারীতি ক্লাস করতে লাগলাম। আর আজকে ক্লাসের মধ্যে কেউ আমাকে অপমান করলো না, কারণ সাদিয়ার কারণে। তারপর ক্লাস শেষ করে আমি যেই না বের হতে যাব, তখনই রোগী আমার সঙ্গে ইচ্ছে করে একটা রান ধাক্কা দিল। তারপর আমাকে একটা থাপ্পড় মারলো, আর থাপ্পড় মারতেই আমি কিছুটা দূরে গিয়ে সরলাম। আর তখন সাদিয়া এসে রকিকে বলতে লাগলো, কিরে, তোর এত বড় সাহস, তুই শাহরিয়ারের গায়ে হাত দিস? আর কখনো যদি তুই ওর গায়ে হাত দিয়েছিস তাহলে কিন্তু তোকে এই কলেজ থেকে বের করে দিব। তুই কিন্তু আমার ভালো করেই চিনিস আমি কি করতে পারি আর না করতে পারি। নেক্সট টাইম তুই ওর সঙ্গে কোনো ঝামেলা করবে না, তাহলে কিন্তু তোর জন্য অনেক খারাপ হবে। তুই সামান্য একজন খ্যাতের জন্য আমার সাথে এরকম ব্যবহার করছিস? আমি না তোর খুব ভালো বন্ধু, তবুও তুই আমার সঙ্গে এমন করে কথা বলছিস? তোর কাছ থেকে আমি এটা আশা করতে পারিনি, সত্যি। তুই যেটা আশা করতে পারিসনি এটা আমার জেনে কোনো লাভ নেই। এখন থেকে আমি যেটা বলবো তুই সেটাই করবি। তুই ওর সঙ্গে কোনো প্রকার কোনো ঝামেলা করবি না। আর আমি সবাইকে বলছি, তোমরা যদি কেউ শাহরিয়ারকে অপমান করে কথা বলো তাহলে কিন্তু আমার চেয়েও খারাপ আর কেউ হবে না। ও শুধুমাত্র আমার বন্ধু, ঠিক আছে? তারপর আমি সেখানে আর কোনো কথা না বলে চলে আসলাম, আর আমি আমার মতো করে হেঁটে যাচ্ছি। আর তখন দেখলাম একটা শিশু আমার দিকে এগিয়ে আসছে। এটাকে আমি খুব ভালো করে চিনি, আমাকে অনেক ভালো করে চেনে, অনেকদিন ধরে আমার সঙ্গে পরিচয়। আর আমার কাছে এসে বলতে লাগলো, ভাইয়া আমি আজ দুদিন ধরে আপনাকে খুঁজে যাচ্ছি কিন্তু কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না। আজকে আমি আপনাকে খুঁজে পেয়েছি। ভাইয়া আমার মা অনেক অসুস্থ, আমি দুদিন ধরে কোনো ফুল বিক্রি করতে পারছি না, তার জন্য মায়ের জন্য কোনো ওষুধও কিনতে পারছি না। আমি পিছন থেকে বলতে লাগলাম, তোমার টাকা আমি দিব, তোমার মায়ের সকল চিকিৎসার খরচ আমি দিব, চলো আমার সঙ্গে তুমি। আর শাহরিয়ার, তুমি বাসায় চলে যাও, তোমার সঙ্গে আমি পরে কথা বলবো। আর তোমার ফোন নাম্বারটা আমার কাছে দিয়ে যাও। তোমার ফোন নাম্বারটা নেওয়ার জন্য আমি অনেক ট্রাই করেছি। তারপর সাদিয়া এক প্রকার আমার কাছ থেকে জোর করে ওই নাম্বারটা নিয়ে গেল, আর আমি কোনো বলতে পারলাম না। তারপর আমি চলে আসলাম, আর বাসায় এসে আমি ফ্রেশ হয়ে খাবার খেলাম। আর খাবার খেয়ে যথারীতি আমি ল্যাপটপে কাজ করতে লাগলাম। আর তখনই আমার নোন নাম্বার থেকে একটা কল আসলো, আমি কল রিসিভ করলাম। আর ওপাশ থেকে সাদিয়া বলতে লাগলো, কি ব্যাপার, আমি তোমাকে এতগুলো মেসেজ দিলাম কিন্তু তুমি আমার কোনো মেসেজে রিপ্লাই দিচ্ছ না? শেষ পর্যন্ত তোমাকে কল দিতে হলো, আর সামনে তো বাবা ছিল, তার জন্য আমি মেসেজ করছিলাম। আচ্ছা আপনি হঠাৎ করে এমন কেন করছেন? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি তো বলেছি যে আপনার সঙ্গে আমার কখনোই এটা যায় না, তবু আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? তুমি আজকে বিকেলে পার্কে চলে আসবে, তোমার সঙ্গে আমার বেশ কিছু কথা আছে, বিকাল 4টার দিকে, ঠিক আছে? আমি এখন রাখলাম, নদীর পাড়ে গাছের নিচে। এই বলে সাদিয়া কল কেটে দিল। তারপর আমি পুরো আবুলের মতো ভাবতে লাগলাম, বুঝলাম না সাদিয়া হঠাৎ করে আমাকে এসব কেন করছে। আর মানুষ একদিন আগেও আমার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করতো, আর হঠাৎ করে এই মেয়েটার কি হলো, আমার সঙ্গে এত ভালো করে ব্যবহার করছে, আমার বন্ধু হতে যাচ্ছে। আর এমন কি কথা আছে যেটার জন্য আমাকে দেখা করতে বলছে? তারপর আমি এসব ভাবতে লাগলাম, আর সব ভাবতে ভাবতেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। তারপর বিকাল 4টা দিকে আমি সেই খ্যাতের মতো রেডি হয়ে পার্কে চলে আসলাম। আর পার্কে এসে দেখি মানুষটার শাড়ি পরে দাঁড়িয়ে আছে আর আমার জন্য অপেক্ষা করছি। আমি কাছে চলে আসলাম, আর কাছে এসে আমি চুপচাপ বসলাম, বেশ একটু দূরত্ব বজায় রাখি। আর তখন সেও দাঁড়ানো অবস্থায় আমার পাশেই বসলো, আর আমাকে বলতে লাগলো, আমি তোমাকে একটা গল্প বলতে চাই, তুমি আমার একটা গল্প শুনবে? প্লিজ না করো না, শোনো। আমি যখন ইন্টার প্রথম বর্ষে পড়ি তখন একটা ছেলেকে আমি দূর থেকে দেখতাম, কখনো সামনাসামনি কথা বলিনি, দূর থেকে দেখতাম। আর ভালো লাগতো, কারণ আমিও ছেলেটার সঙ্গে দেখা করতে পারতাম না, কারণ তখন বাবার বডিগার্ডের সাথে ছিল, আমাকে কারোর সাথে কথা বলতে দিত না। ছেলেটা সকাল 9টা 10-এ কলেজে যেত, আর আমি গাড়ি দিয়ে অন্য কলেজে যেতাম। তবে গাড়ি দিয়ে আমি অনেক দূরে কলেজ ছিল তো, তার জন্য একটু সময় লাগতো। আর আমি ছেলেটাকে সব সময় দেখতাম, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে কথা বলতে বলতে যেত। কেন জানি না ভালো লাগতো, কিন্তু চেহারাটা কখনোই স্পষ্ট করে দেখতে পাইনি। তারপর
এভাবে বেশ কয়েকদিন পার হয়ে যায়। আর একদিন দেখি সে সেখানেই আড্ডা দিয়েছে। তারপর একদিন আমি তাকে খুব ভালো করে লক্ষ্য করলাম, আর যেটুকুই ভেবেছিলাম সেটুকুই। তারপরে এইভাবে ইন্টারের প্রথম বর্ষ কেটে যায়। আমার কখনো সাহস হয়নি যে বাবার গাড়ি থেকে নেমে আমি ছেলেটার সঙ্গে কথা বলি। তারপর একদিন হঠাৎ করে বাবা আমাকে বলে যে এই শহরে থাকা যাবে না, আমাকে নিয়ে অন্য শহরে চলে যাবে। এখানে নাকি তার বিজনেসের প্রবলেম হচ্ছে। তারপর কোনো কিছু না ভেবেই সেই দিনই আমরা অন্য কোথাও চলে আসি। আর সেই দিনের পর থেকে আমি ছেলেটাকে আর কখনো দেখতে পারতাম না। ছেলেটা কয়েকটা লুকিয়ে পিক তুলেছিলাম, যদিও স্পষ্ট না, কিন্তু দেখতাম। দেখো তো তুমি এই ছেলেটাকে চেনো কি না। তারপর আমি পিক দেখালাম, আর পিকটা দেখাতে সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর আমি বললাম, হ্যাঁ তুমি ঠিকই ভেবেছো, এটাই তুমি। আমি তোমাকে প্রতিটা রাতে ভেবেছি, সব সময় ভাবতাম যদি তোমার সঙ্গে একদিন দেখা হয়ে যেত। তারপর তুমি কলেজে জয়েন করলে, আর কলেজে জয়েন করার পর আমি সত্যি অনেক খুশি হয়েছিলাম। সেই দিন রাতে আমি একটুও ঘুমাইনি, কিন্তু তোমার সাথে একটু ফাজলামি করার খুব ইচ্ছা ছিল, কারণ এতদিন আমি কষ্ট পেয়েছি। তার জন্য আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করি, কিন্তু যাই কিছু করি না কেন আমার তো খারাপ লাগে, তাই না? তুমি আমাকে চিনো না চেনার ভান করছো, এটা সত্যি অদ্ভুত লাগছে। আমার কাছে একটা মেয়ে কি করে এতটা ভালোবাসতে পারে, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসতে পারবো না, আমি যে অন্য কাউকে ভালোবাসি। আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না যে তুমি অন্য কাউকে ভালোবাসো। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আর তুমি এভাবে ছদ্মবেশে কেন আছো? তুমি তো এভাবে কখনো থাকতে না। আমি কেন এখানে ছদ্মবেশে আছি এটা আমি তোমাকে এখন বলতে পারবো না। তবে এটা ঠিক যে তোমার মতো একটা মেয়ে আমাকে ভালোবাসে, এটা আমি সত্যি বিশ্বাস করতে পারছি না, কারণ তোমার মতো করে মনে হয় না কোনো মেয়ে আমাকে ভালোবাসবে। আমার তো কখনো মনে হয়নি যে আমি তোমাকে আবার দেখতে পাবো, আবারও কখনো কথা বলতে পারবো। কিন্তু আল্লাহ তাআলা হয়তো সেই ইচ্ছাটা করে দিয়েছে। সবাই জানে আমি রাগী বদমেজাজি, কিন্তু আসলে আমি আমার মতো থাকি। তবে যতটুকু অন্যরকম হয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি এখন আছো, এখন আমি ভালো হয়ে যাব। সত্যি কথা দিচ্ছি, তুমি শুধু আমার হয়ে থাকো। যদি তুমি জানো যে আমি এমন একটা লোক যার 2 সেকেন্ড বেঁচে থাকার কোনো ভরসা নেই, আমাকে যে কোনো সময় যে কোনো দিক দিয়ে অ্যাটাক করতে পারে, যদি আমি মারা যাই তাহলে কি করবে তুমি? তোমার সাথে যদি আমার দেখা না হতো, তাহলে আমি মনটাকে একটা না একটা দিয়ে বোঝাতে পারতাম যে হয়তো আমার ভাগ্যে নেই, তাই তোমার সঙ্গে আমার দেখা হয়নি। কিন্তু এখন তোমার সঙ্গে এতটা সময় পার করার পর, কথা বলার পর, এখন যদি তুমি আমার কাছ থেকে হারিয়ে যাও, তাহলে হয়তো আমি বাঁচতে পারবো না। আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। তারপর এভাবেই আমি সাদের সঙ্গে অনেক কথা বলতে লাগলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর আমি সন্ধ্যাবেলায় দুজনেই রিক্সা করে আসছি। তারপর সাদিয়াকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আমিও চলে আসলাম বাসায়। আর বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করে সাদের সঙ্গে কথা বলতে লাগলাম। আর এদিকে আমি আমার ল্যাপটপে কাজ করতে লাগলাম। আর তখনই জুবাইর আমাকে কল দিল। আর জুবাইর কল দেওয়ার পর আমাকে বলতে লাগলো, স্যার, আমি এইমাত্র খবর পেয়েছি যে কালকে রাত 11টায় এই জায়গায় মেয়েগুলোকে পাচার করা হবে। আবার এখানে নতুন চালানো এসেছে, আর এখানে এমপি নিজে এটা করছে। জুবাইর, আমি নিজেই তোমাকে কল দিতে চাচ্ছিলাম। শোনো, আমি তোমাকে বিভিন্ন জায়গায় ফোর্স পাঠাতে বলেছিলাম। এসব গ্যাংয়ের মধ্যে যারা কাজ করে তাদের বড় মাথাগুলোকে মেরে ফেলবে আর সবগুলোকে হাজতে নেবে, বুঝতে পারছো? তাহলে মেইন যে মাথাটা আছে সে ঠিকই দেশে ফিরে আসবে। ঠিক আছে স্যার, আমি এখনই সবাইকে পাঠানোর ব্যবস্থা করছি। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু রিপোর্ট আমি আপনাকে সঠিক সময় পাঠিয়ে দেব। তারপর আমি কল কেটে দিলাম। আর কল কেটে দেওয়ার পর আমি আবার সাদিয়ার সঙ্গে কথা বলতে লাগলাম। আর সাদিয়ার সঙ্গে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল, আর আমিও ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আর চলে গেলাম কলেজে। চলে আসলাম। এসে আমি আমার সাদিয়ার এক পাশে বসে গল্প করছিলাম। আর তখনই সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর তখন দেখলাম প্রিন্সিপাল স্যার এদিক দিয়ে যাচ্ছে। আমরা দুজনে দেখে দাঁড়িয়ে সালাম দিলাম। উনি আমাকে দেখে ভ্রু কুঁচকে তাকালো। আমি মাথা নিচু করে ফেললাম। তারপর স্যার কি যেন ভেবে চলে গেল। স্যার কি বুঝে ফেলো নাকি? আমার তো মনে হয় না স্যার এত কিছু বুঝে ফেলবে। তারপর আমি আবার সাদিয়ার সঙ্গে গল্প করতে লাগলাম। আর সাদিয়া তখন বলতে লাগলো, আচ্ছা, তুমি না আমাকে বলেছিলে যে তোমার মা ছাড়া আর কেউ নেই, কিন্তু তুমি আন্টির সঙ্গে আমাকে দেখা করিয়ে দিচ্ছ না কেন? চলো আজকেই আন্টির সঙ্গে দেখা করব, কথা বলবো। আর না হলে
তুমি কল দাও, আমি কথা বলি। আসলে সাদিয়া, আমার মা কথা বলতে পারে না। একটা অ্যাক্সিডেন্টে আমার মার কণ্ঠ নিস্তব্ধ হয়ে গেছে। আমার মা সবকিছুই বুঝতে পারে, শুধুমাত্র কথা বলতে পারে না। এটা আজ থেকে 2 বছর আগে হয়েছে। এখন এভাবেই আছে, মাঝে মধ্যে ভিডিও কলে ইশারায় কথা বলি। ও আচ্ছা, সরি, আসলে আমি বুঝতে পারিনি, প্লিজ ক্ষমা করে দিও। আচ্ছা চলো কাছে যাই। আচ্ছা, তুমি কিন্তু আমাকে একটা বিষয় বললে না, সব কিছুই তো বললে, তুমি এখানে ছদ্মবেশে কেন আছো? বললাম না, সময় হলে এটা বুঝতে পারবে। চলো এখন ক্লাসে যাই। তারপর আমিও ক্লাসে চলে আসলাম, আর ক্লাসে এসে ক্লাস করতে লাগলাম। তারপর স্যার হঠাৎ করে বলল কলেজে নাকি অনুষ্ঠান হবে 26শে মার্চ উপলক্ষে, আর সেখানে সবার থাকাটা বাধ্যতামূলক। আমিও একটা প্ল্যান ভাবলাম, কারণ এই 26শে মার্চে এই স্যারের আসল রূপটা সবাইকে দেখাবো। এর আগে আমাকে সকল প্রস্তুতি নিতে হবে। তারপরে এসব ভাবতেই সময়টা কেটে যায়। আমি ক্লাস থেকে বেরিয়ে সোজা প্রিন্সিপালের রুমে চলে গেলাম, আর প্রিন্সিপালের রুমে এসে আমি যথারীতি স্যারকে সালাম দিয়ে দরজাটা লক করে দিলাম। তখন এই প্রিন্সিপাল আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুই আমার রুমে এসেছিস? আমি না তোকে বলেছি তুই আমার যখন তখন রুমে আসবি না? তবুও কেন এসেছিস? তোকে সময় হলে আমি নিজেই ডাকবো। আমার একটা কথা আছে, আমি সাদিয়াকে আমার বিছানায় নিয়ে যেতে চাই, আর সাদিয়াকে বিছানায় নিয়ে গিয়ে ওকে পাচার করে দিতে চাই। এখন আপনি কি বলেন? এটা কখনোই সম্ভব না, কারণ রফিক সাহেব নিজেই আমার সঙ্গে কাজ করে। রফিক সাহেব যদি জানতে পারে তাহলে অনেক বড় সমস্যা হতে পারে, কারণ তিনি নিজেই এমপি। তাহলে চলেন দুজন মিলে শেষ করে দেই, তাহলে তো আর এমপি সাহেব তো জানতেও পারবে না যে আমরা এটা করেছি। এ বিষয়ে আমরা ভুলভাল বুঝিয়ে দিব। তোর যদি কোনো সমস্যা না হয় তাহলে তুই চেষ্টা করে দেখতে পারিস। আমি এটা কখনোই পারবো না। যদি তুই এটা পারিস তাহলে আমাকে বলবি, কিন্তু ধরা গেলে কিন্তু আমি এটার মধ্যে নাই। ঠিক আছে, আজকে রাতে একটা চালান তো এমপি সাহেব আমাদেরকে বলেছে দিবে, তাহলে তো ভালোই হবে, তাই না? এই চালানটা যদি দিতে পারে তাহলে আমাদের কোটি টাকা লাভ হয়ে যাবে। হ্যাঁ, আজ রাতে 11টায় পড়া সকল লোকজন নিয়ে সেখানে রেডি থাকবি। আমি সময় সুযোগ করে সেখানে আসবো, বুঝতে পারছিস? আর এমন সেফটি দিবি যে সিআইডি টিম কেন, এর চেয়েও বেশি কিছু যদি আসে তাহলে যেন আমার প্রতিহত করতে পারি, বুঝতে পারছিস? আর কাজটা খুব দ্রুতর সঙ্গে করবি। ঠিক আছে, তাহলে আমি এখন গেলাম, আর আজকে একটাকে আমাকে পাঠিয়ে দিয়েন। আর মিথিলাকে আমারও পছন্দ হয়েছে, মিথিলাকে আমার পাঠিয়ে দিয়েন। তুই দিন দিন কতটা খারাপ হয়ে যাচ্ছিস সেটা তো বুঝতে পারছি না। সময় হলে তুই আমার গোপন জায়গায় চলে যাস, বুঝতে পারছিস? আর কোনো কালে যদি কখনো ধরা পড়ে যাস তাহলে এটা প্রকাশ করবি না। তারপর আমি চলে আসলাম, আর আমি পকেট থেকে একটা ড্রাগসের প্যাকেটটা রনিকে দিলাম, আর রনি সেটা নিয়ে আমাকে কিছু টাকা দিল আর চলে গেল। এদিকে আমি সাদিয়ার সঙ্গে হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম, আর তখন সাদিয়া বলল, এই যে দেখো ফুচকা খাবো, প্লিজ না করো না, আমার অনেক দিনের ইচ্ছা ফুচকা খাবো তোমাকে নিয়ে, কিন্তু সেটা পূরণ হচ্ছে না। এই মামা, ফুচকা দিয়েন, অনেক বেশি ঝাল করে। এসব খাওয়া যে ভালো নয়, তুমি কেন খাবে শুধু শুধু? আর এত দূর থেকে তুমি এই ফুচকা অর্ডার দিচ্ছ? সত্যি তোমাদের মেয়েদের যে ফুচকা দেখলে কি হয় সেটা তো বুঝতে পারে না। আর এত ঝাল খেলে অবস্থা কিন্তু তোমার খারাপ হবে, বলে দিলাম। প্লিজ না করো না, আমি কিন্তু ফুচকা খাবো এবং তুমিও খাবে, আর অনেক ঝাল দিয়ে খাবো। ঝাল ছাড়া মজা লাগে না, বুঝতে পারছো? তুমি তো ঝাল খেতে পারো না, তাহলে বিয়ের পর না হয় তোমাকে ঝাল খাওয়া শেখাবো। তারপর আর কি করা, তারপর সাদের সঙ্গে গিয়ে ফুচকা খেতে লাগলাম। আর 2টা ফুচকা খেতেই আমার কান দিয়ে মনে হয় ধোঁয়া বের হচ্ছে। আর সাদিয়ার দিকে তাকিয়ে দেখি সাদের কোনো রকমই কিছুই মনে হচ্ছে না, আমার ঠোঁট লাল হয়ে আছে। আর তখন সাদে আমাকে দুষ্টুমি করে বলল, কি ব্যাপার মহারাজ, আপনার দেখি অবস্থা খারাপ, তা মিষ্টি দিতে হবে নাকি আমাকে? আমি তো মিষ্টি দেওয়ার জন্যই বসে আছি। থাক, আমার মিষ্টির দরকার নেই, আমি এভাবেই ভালো আছি। তুমি কি এগুলোও খাবে নাকি তাড়াতাড়ি চলো, আমি বাসে যাব। আমার এখানে থাকলে আমি নিশ্চিত মাথা ঘুরে পড়ে যাব। তখনই সাদিয়া উঠে এসে আমার ঠোঁটের মধ্যে আলতো করে একটা চুমু দিল। আমি লজ্জায় সেখান থেকে বিলটা দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম। আর আমার পেছনে সাদিয়া দৌড়তে দৌড়তে আসলো, আর দৌড়তে দৌড়তে এসে আমাকে বলতে লাগলো, এত লজ্জা পেলে কি হয় নাকি? আচ্ছা, তুমি আমাকে, আচ্ছা বলো তো, তুমি কেন এই দেশে এই কলেজে আছো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আর স্যারই বা তোমার দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন? আমি তোমাকে বলেছি তো আমি এখন তোমাকে কোনো কিছুই বলতে পারবো না। যদি এখন আমি তোমাকে বলতাম তাহলে তো আমি সেটা অনেক আগেই বলতে পারতাম, তাই না? আমি বলেছি যে সময় হলে তুমি ঠিকই আমার পরিচয় জানতে পারবে। তবে একটা কথা,
তোমার বাবা কি সব বিজনেস করে সেটা কি তুমি জানো? না, বাবা কী সব বিজনেস করে সেটা তো আমি জানি না। বাবাও আমাকে কখনোই বলেনি যে আমি এই বিজনেস করি। কিন্তু কেন তুমি এসব প্রশ্ন করছো? তোমাকে যেহেতু তোমার বাবা নিজে থেকে কোনো কিছু বলেনি, তাহলে তুমি আর কোনো কিছু জিজ্ঞেস করো না। তবে তুমি একটা জিনিস জেনে রাখো যে তোমার বাবা অনেক খারাপ কাজ করে আসছে বেশ অনেকদিন ধরেই। তোমার বাবার যদি কোনো কিছু হয়, আমি বলতে চাচ্ছি তোমার বাবা অনেক বড় সমস্যায় পড়বে। যদি সবকিছু আদালতের কাছে স্বীকার করে তাহলে তো ভালো, আর স্বীকার না করলে এমনকি ফাঁসিও হতে পারে। এটা শোনার পর প্রতিটা মেয়ের কাছে কতটা খারাপ লাগবে সেটা আমি জানি, এবং তুমিও বুঝতে পারছো যে আমার কতটা খারাপ লাগছে। কিন্তু আমার বাবা যদি আইন লঙ্ঘন করে থাকে, আমার বাবা যদি কোনো খারাপ কাজ করে থাকে, তাহলে আইন তো সবার জন্যই সমান, তাই না? তো আমি চাইবো যে আইন তার মতো শাস্তি দিক। কিন্তু আমি তো ওনার মেয়ে, তার জন্য একটু কষ্ট লাগবেই। কারণ এতদিন আমাকে বাবাই সব করেছে। সেই ছেলেবেলায় মা মারা গিয়েছে, তারপর থেকে বাবা আমাকে কোনো অভাব বুঝতে দেয়নি। ঠিক আছে, তুমি আমার বাসায় চলে আসো আজকে, তুমি আমার পরিচয় জানতে পারবে। তারপর আমি সাদিকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে আসলাম। আর আমার ফ্ল্যাটে এসে সাদি অবাক হয়ে তাকিয়ে আছে। আর আমি আমার ল্যাপটপটা অন করে সাদিকে দেখাতে লাগলাম। আর সাদিয়া কোনো কথাই বলতে পারছে না। আর কিছুক্ষণ সাদিয়া কান্না করলো, আর আমি সাদিকে কফি বানিয়ে এনে দিলাম। আর তখন সাদিয়া বলতে লাগলো, তুমি একজন সিআইডি অফিসার, তোমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি সেটা পালন করবে। এটা ছাড়া আমার আর কোনো কিছুই বলার নেই। আর আমার বাবা যেই অপকর্ম করেছে সেটা আমার এখনই নিজেই ঘৃণা হচ্ছে। কারণ আমার মতো একটা মেয়ে থাকতে উনি আমার বয়সী মেয়েকে যে বিদেশে পাচার করছে, এটা কতটা নিম্নমানের একটা কাজ এটা তো আমি বুঝতে পারছি। তাছাড়া মাদক দ্রব্য এসবের পেছনেও আমার বাবার হাত আছে। আমার বাবার বিরুদ্ধে যেই সকল প্রমাণ জোগাড় করা হয়েছে সেইগুলো আসলেই সত্যি তোমার দায়িত্ব, তুমি পালন করে যাবে। এটা নিয়ে আমি কোনো দিন তোমার সঙ্গে কথা বলবো না। ঠিক, আমি এমনটাই তোমার কাছ থেকে শুনতে চেয়েছিলাম। তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য, কারণ তুমি যদি আমাকে অন্য কিছু বলতে তাহলে আমি তোমাকে কখনোই ভালোবাসতাম না। তোমার এই কথাটা শোনার পর তোমার প্রতি আমার শ্রদ্ধাবোধ বেড়ে গেছে, এটা একদম 100% বুঝতে পারছো। আর আমি যে সিআইডি অফিসার এটা তুমি কলেজে কখনোই প্রকাশ করবে না। ঠিক আছে, আমি না হয় প্রকাশ করব না, কিন্তু তোমার যদি কোনো বিপদ হয় তখন কি করবে? ওরা কি তোমাকে ছেড়ে দেবে ভেবেছো? ওরা যদি তোমার একটা বার জানতে পারে তাহলে কিন্তু তোমাকে মেরে ফেলবে, কারণ ওদের হাত কিন্তু অনেক শক্তিশালী। তারপর আমি সাদিকে আলতো করে জড়িয়ে ধরে সাদের কপালে আলতো করে একটা চুমু দিলাম। আর সাদিকে বললাম, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি সবকিছু সহ্য করতে পারবো, বুঝতে পেরেছো? আর তোমাকে আমি একটা জায়গায় পাঠিয়ে দিয়েছি, না হলে তুমি এখানে থাকলে তোমাকে ওরা কিডন্যাপ করে নিয়ে যেতে পারে। আমি তোমাকে আমার মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। আমার মা কিন্তু কথা বলতে না পারলেও সবকিছু ঠিক আছে, বুঝছো? অনেক মজার মানুষ তিনি। ঠিক আছে, তাহলে আমি বাবাকে কোনো কিছুই বলবো না। আমি এখনই তোমার মায়ের কাছে চলে যেতে চাই। আর আমি চাই না যে আমার কারণে তোমার কোনো সমস্যা হোক। আজ থেকে আমি আর কখনো বাবার পরিচয় দিব না। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, আমার বাবা এতটা নীচ মনের মানুষ। সত্যি তুমি যদি আমাকে না বলতে তাহলে আমি কখনো জানতেই পারতাম না। তারপর আমি সাদিকে আমার মায়ের কাছে পাঠিয়ে দিলাম। আর এদিকে বেশ দেখতে দেখতে কয়েকটা দিন পার হয়ে গেল। আর একে একে ওদের সকল কার্যকলাপ আমি বন্ধ করে দিলাম। আর ওদের মাথা ছাড়া দিয়ে উঠলে আর দেখতে দেখতে সেই 26শে মার্চও চলে আসলো। আজকে কলেজের অনুষ্ঠান, আর আমি খবর পেয়েছি ওদের বাংলাদেশে ফিরে এসেছে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হলো তাদের এই বস। এটা তো সবাই জানে না, কারণ সবাই অনেকে ভালো নামে চেনে। উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে সোজা সেই অনুষ্ঠানে চলে আসলাম। আর অনুষ্ঠানে এসে আমি বসে আছি, একে একে সবাই পারফর্ম করে যাচ্ছে। আমি মাইক্রোফোনে সবাইকে বলতে লাগলাম, তোমরা মঞ্চের নিচে যেভাবে আসো তোমরা সেভাবেই থাকবে। আমি না বলা পর্যন্ত তোমরা কোনো অ্যাটাক করবে না। আর প্রিন্সিপালকে ওই বসের সঙ্গে যে বসে আছে ওই দুজনকে আমি দেখবো, তোমরা বাকিগুলোকে দেখবে, ঠিক আছে? আমার কথা ছাড়া কোনো কিছু করবে না, কারণ একটা ভুল হলে ওরা পালিয়ে যেতে পারবে। তারপর আমি সেই কাঙ্ক্ষিত সময়ের জন্য অপেক্ষা করলাম। আর সেই অপেক্ষা করতে করতে সেই সময়টা চলেও আসলো। আর আমি সবাইকে ফায়ার করতে বললাম, আর যথারীতি সবাই ফায়ার করতে লাগলো। আমি গিয়ে প্রিন্সিপাল আর সেই বসকে মারতে লাগলাম, ওরাও আমাকে মারতে লাগলো। সবাই যে যার মতো ছোটাছুটি করতে লাগলো।
আমি সবাইকে কলেজের গেটে বন্ধ করে দেওয়ার জন্য, যেন কেউ বের হতে না পারে, বললাম। তারপর আমি ফায়ার করতে করতে প্রিন্সিপালের পায়ে গুলি করলাম, আর সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল পড়ে গেল। আর আমি সেই বসকে একটা হাতে গুলি করলাম, আর যথারীতি আমি আমার কোমর থেকে হ্যান্ডকাপ বের করে অ্যারেস্ট করলাম। তারপর আমি জুবাইরকে বললাম সবাইকে একসঙ্গে মাঠে আনার জন্য, আর আমি স্টেজে উঠলাম। আমার সঙ্গে আমার টিম আছে। আমি বলতে লাগলাম, আপনি শান্ত হন, আমরা সিআইডি থেকে এসেছি। ওনারা ছদ্মবেশী দেশের মধ্যে নারী পাচার, মাদকদ্রব্য, এসব নানা ধরনের অপকর্মের সাথে লিপ্ত ছিল। এতদিন মুখোশ পড়েছিল, আজকে আমরা সেগুলোকে ধরতে পেরেছি। আর আমাদের এই অপারেশনের পেছনে বিশেষ অবদান হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আপনাদেরকে সত্যি আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারপর সবাই হাততালি দিতে লাগলো, আর আমি সবাইকে নিয়ে চলে আসলাম, আর আমাকেও স্যাররা অনেক সম্বর্ধনা দিতে লাগলো। তারপর এসব করতে করতে একটা দিন পার হয়ে গেল, আর আমিও ছুটি নিয়ে সরাসরি বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে দেখি মায়ের সঙ্গে সাদিয়া বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। তারপর যথারীতি আমাদের বিয়েটাও হয়ে গেল, আর বিয়ে এটা হয়ে গেল বেশ পারিবারিক ভাবেই। আর এখন আমি দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে। তারপর কোনো কিছু না বলে আমি বাসর ঘরে প্রবেশ করলাম, আর গিয়ে দেখি মানুষটা ঘোমটা দিয়ে বসে আছেন। আমি যেতেই আমাকে সালাম করলো, আর আমি বুকে জড়িয়ে ধরলাম। আর তখন সাদিয়া বলতে লাগলো, আমার বাবার হয়তো ফাঁসি হবে, কিন্তু সেটা আমার কাছে কোনো দুঃখ নেই। ওনার সাজা উনি পেয়েছে। তোমার কাছে শুধু আমি একটাই চাইবো, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আমার জীবনে কোনো লক্ষ্য নেই। আমি সব সময় তোমার সাথে থাকতে চাই। প্লিজ, আমি যাই কিছু করি না কেন তুমি তোমার কাছে রেখে দিও। যদি কখনো আমি ভুল করি তাহলে আমাকে শাসন করো, কিন্তু কখনো ভালোবাসাটা আমার কাছ থেকে কেড়ে নিও না। না, তোমার কাছ থেকে কখনো আমি ভালোবাসাটা কেড়ে নেবো না। তোমাকে সবসময় আমি আমার বুকের মাঝে আগলে রাখবো। তা এখন কি আপনাকে নিয়ে অন্য জগতে যাওয়া যায়? আমি কি অন্য জায়গাতে যাওয়ার জন্য না করেছি, নাকি আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারেন? কারণ আপনার সম্পদ আপনি কিভাবে ব্যবহার করবেন না করবেন সেটা আপনি জানেন। তবে আমার একটা চাওয়া আছে, আমি যেন খুব তাড়াতাড়ি মা হতে পারি। তারপর আমি সাদিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। আরে ভাই, আমি সাদিকে নিয়ে হারিয়ে গেলাম অন্য এক জগতে। আরে ভাই, চলুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পটা।